বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তিতাস অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, মজুদপুর উচ্চ বিদ্যালয়, তিতাস কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ অনেকদিন গত হলো বিদ্যালয় বন্ধ। আমরা বিদ্যালয়ে এসে আগের মতো নিয়মিত ক্লাস করতে পারতেছিলাম না। তার জন্য আমরা নিজে থেকেই ব্যতীত তোমাদের সাথে আমরা আগের মতো দেখা সাক্ষাৎ হচ্ছে না, কৌশল বিনিময় করতে পারতেছি না। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা যারা সুস্থ আছি সুস্থ থাকার চেষ্টা করব। তো আসো, আমি আজ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার প্রথম ক্লাস ছিল প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস পূর্বে করেছি, কিন্তু আজকে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আজ তোমাদের দ্বিতীয় ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিকস, আশা করি সবাই বুঝতে পারবা। তো গত ক্লাসে আলোচনা করেছিলাম দশমিক ভগ্নাংশ কত প্রকার ও কি কি। দশমিক ভগ্নাংশের মধ্যে আসছিল আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা আজ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এই প্রক্রিয়াটা একটু শিখব। আশা করি আমরা সবাই বুঝতে পারব। তো আসো, আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে আসছে কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। তো আমরা জানি যে যোগ করার সময় বিয়োগ করার সময় এই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়। সেই প্রকাশ করার জন্য কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাদের সবার জানা থাকা লাগবে। আমরা আসো আজ সেই রুলসগুলো জানবো এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, পেজ নাম্বার 10 এখানে লেখা ছিল, দেখো পেজ নাম্বার 10 এর মধ্যে দেওয়া আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে কি যে আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে আবৃত অংশ এবং অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা সর্বদা সমান থাকে। যে আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা এবং আবৃত অংশের অঙ্কের সংখ্যা সর্বদা সমান থাকে, সেটা হচ্ছে কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো পেজ নাম্বার 10 এ কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা একটু দেখি, অথবা আমরা নিজে থেকে দিতে পারি। যেমন 2.3521। এখন খেয়াল করো, এখানে একটা পূর্ণমূলক চিহ্ন আছে, এখানে একটা পূর্ণমূলক চিহ্ন আছে। 2 এর পরে দশমিক, দশমিকের পরে একটা সংখ্যা 3 দেওয়া আছে, একটা সংখ্যা 3 দেওয়া আছে। এই অংশটার মধ্যে কোনো চিহ্ন দেওয়া নাই, কিন্তু 5 আছে, 2 আছে, 1 আছে, এখানে কোনো চিহ্ন দেওয়া আছে 5 এর উপর, কোনো চিহ্ন দেওয়া আছে 1 এর উপর। তাহলে এখানে দুইটা সংখ্যার উপর, হ্যাঁ এখানে দুইটা সংখ্যার উপর কোনো চিহ্ন দেওয়া আছে, একটা আছে 5 আর একটা হচ্ছে কত 1।
কিন্তু দুইটা সংখ্যার উপর দেওয়া থাকলেও তার ভিতরে আরেকটা সংখ্যা ছিল 2, তাহলে এখানে বুঝতে হবে যে পূর্ণগুণিত চিহ্নটা দেওয়া আছে তিনটা সংখ্যার উপরেই। এরকম আরেকটা আসছে কত, যেমন তোমার 3.8721, এখানে পূর্ণগুণিতটা হচ্ছে কি এটা। তাহলে খেয়াল করো এখানে 2 এটা পূর্ণ সংখ্যা, তার উপর 3 আছে অনাবৃত্ত অংশ, এরপর আবৃত অংশ হচ্ছে কি এই তিনটা। ঠিক একইভাবে এখানে 3, তারপর হচ্ছে 8 অনাবৃত অংশ, আবৃত অংশ হচ্ছে কত 7 to 1। তাহলে এই একটা আবৃত ভগ্নাংশের মধ্যে আবৃত অনাবৃত অংশ হচ্ছে কত 3, এক ডিজিট অথবা এক অঙ্ক বিশিষ্ট। ঠিক এই একটা সংখ্যা, এই সংখ্যার মধ্যে অনাবৃত অংশ হচ্ছে কত এক অঙ্ক। তাহলে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সমান, এখন আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কত না 5 to 1 তিনটা, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 7 to 1, এখানেও তিনটা। তাহলে আবৃত অংশ এবং অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এরপরে আসো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা, যেমন 2 5 3 7, এখানে একটা, এরপর এটা হচ্ছে 5 7 8 9 2 1, এখানে একটা, এরপর আসছে তোমার 2.215 এখন খেয়াল করো এর মধ্যে অনাবৃত অংশ, আচ্ছা এখানে একটা আবৃত অংশ দিয়ে দিলাম, এটা পূর্ণগুণিত চিহ্ন দিয়ে দিলাম 3 উপরে। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2 ঘর, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2 ঘর, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 3 ঘর। তাহলে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে হচ্ছে 3 ঘর, তাহলে এখানে কিন্তু সংখ্যাটা অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা সমান নয়। এরপরে আবৃত অংশের মধ্যে আসি, এখানে আবৃত অংশের মধ্যে আছে কি 1 ঘর, এখানে আবৃত অংশের মধ্যে 2 ঘর, এখানে আবার 1 ঘর, তাহলে এখানে আবৃত অংশের মধ্যেও কিন্তু সমান নয়। তাহলে এই ধরনের আবৃত দশমিক ভগ্নাংশকে বলা হয় কি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে বলা হয় অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো আমরা এইটুকু মনে হয় আমরা সবাই বুঝতে পারছি যে কোনটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, কোনটা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। তো এখন আমরা শিখব অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে প্রথম অবস্থায় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। কারণ হচ্ছে কি আমাদের যোগ বিয়োগ অঙ্কগুলা করতে গেলে অবশ্যই আমাদের এই প্রক্রিয়াটা জানতে হবে যে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা লাগে বা প্রয়োজন। তাহলে এটা না জানলে বা না পারলে কিন্তু আমরা যোগ বিয়োগ পারবো না। কারণ কোনগুলিকে অঙ্কের সমস্যার সমাধান করতে যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সর্বপ্রথম সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, তারপরে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। তা আসলে আমরা সেটা জানবো কিভাবে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়। তা আসো একটা গাণিতিক সমস্যার সমাধান করি এবং সাথে তার প্রক্রিয়াটা বা রুলসগুলো কি কি সেই রুলসটা আমরা জেনে নিব। দেখো আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা এটা হ্যাঁ করা যায়। দেখো 14 নাম্বার, আমরা গত ক্লাসে 12-13 করেছিলাম, এখন আজকে 14 নম্বরে একটা অঙ্ক আসো গাণিতিক সমস্যা। গ নম্বরে দেখো, গ নম্বরে কি দেওয়া আছে 14, গ নম্বরে কি দেওয়া আছে
এখানে তিনটা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, তিনটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো একটু খেয়াল করো বন্ধুরা, এখন খেয়াল করো 14 নম্বর প্রশ্নের গ নাম্বার প্রশ্নটা আমরা লিখে নিলাম। তিনটা অংশ দেওয়া আছে এখানে, তিনটা চারটা পাঁচটা অথবা দুইটা, যাই দেওয়া থাকুক না কেন সবই প্রক্রিয়া একই রকমের। তা আসো আমরা একটা করে দেই, আশাবাদী যে বাকিগুলা তোমরা নিজের থেকে করতে পারবা। এরপরে যদি কোনো সমস্যা হয়, জানার থাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, জানাইলে হয়তো বা স্যার সুবিধা হবে তোমাদের সাথে সমস্যাগুলো সমাধান দেওয়ার। তো আসো এখানে দেখো 5.7 পুরোপুরি, এরপরে আসছে কত 8.3 পুনঃপুনিক, এরপরে আছে 4 পুনঃপুনিক, এরপর আসছে কত 6.2 পুনঃপুনিক, 4 5 পুনঃপুনিক। দ্যাট মিন্স এখানে খেয়াল করো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে কত 0, দশমিকের পরে পুনঃপুনিক চিহ্নের আগে কোনো অনাবৃত অংশ নাই। একইভাবে এখানে 8 এর পরে 3 আছে 4 আছে, এটা আবৃত, দুটোটার উপরেই পুনঃপুনিক চিহ্ন আছে, কিন্তু দশমিক বিন্দুর পরে পুনঃপুনিক চিহ্নের আগে কোনো অনাবৃত অংশ বা অঙ্ক নাই। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে খেয়াল করো 6 এর পরে 2 4 5 এই তিনটা সংখ্যার উপরেই পুনঃপুনিক আছে, কিন্তু তার আগে কোনো অনাবৃত অঙ্ক নাই। তার মানে সবটার মধ্যেই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কি সমান, দ্যাট মিন্স 0। কিন্তু এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটা, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে তিনটা। তাইলে এখানে খেয়াল করো আবৃত অংশের বেলায় আমরা জানি আবৃত অংশের অঙ্কগুলা কোনটার মধ্যে কতটা অঙ্ক আছে, এটার মধ্যে একটা, এটার মধ্যে হচ্ছে কত দুইটা, এটার মধ্যে তিনটা। এখানে 2 এর উপর পুনঃপুনিক আছে, 5 এর উপর আছে, কিন্তু মাঝখানে একটা ডিজিট আছে। এই মাঝখানে ডিজিটটাকে ধরে নিতে হবে যে তার উপরও পুনঃপুনিক চিহ্নটা আছে। যদি আরেকটা থাকতো তাহলে ধরে নিতে হতো যে এটার মধ্যে পুনঃপুনিক আছে। ফার্স্টে এবং লাস্টে যদি থাকে তাহলে মাঝখানে সবগুলা ডিজিট সহ কাউন্ট করতে হবে যে পুনঃপুনিক আছে। এখন খেয়াল করো এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে 1 2 3 এই তিনটা সংখ্যার লসাগু কত আসে? এই তিনটা সংখ্যা এত এর লসাগু সমান হচ্ছে কত 6। তাহলে আমাদের এখানে পুনঃপুনিক সবগুলোর মধ্যে থাকবে কয়টা 6 ডিজিট। পুনঃপুনিক থাকবে আমাদের সবগুলো অঙ্কের ক্ষেত্রে কয়বার 6 অঙ্ক বিশিষ্ট হবে। সবগুলোর মধ্যে পুনঃপুনিক থাকবে কত 6 অঙ্ক বিশিষ্ট। কিন্তু আচ্ছা অনাবৃত সেটা এটা পরে বলবো, এটা বললে হয়তো তোমাদের মনে থাকবে না। আরেকটা সমাধান আরেকটা সলভ করো, তাহলে তখন বুঝে যাবো, বুঝতে সুবিধা হবে। এখন খেয়াল করো 6 গড় নিতে হবে কি আবৃত অংশ, তাহলে এর মধ্যে হবে 6 গড়, এর মধ্যে 6 গড়, এর মধ্যে 6 গড়, মানে 6 অঙ্ক বিশিষ্ট আবৃত অংশ হবে প্রত্যেকটা অংশের মধ্যে। তাহলে এবার আসো, তাহলে কি লিখব, এখানে 5 আছে, 7 টা কয় গড় লিখব 6 গড়, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড়, 1 2 3 4 5 6। তাহলে 6 গড় নিলাম কি এটা 6টার মধ্যে পুনঃপুনিক হবে, যেমন এটা ফার্স্টেরটা এবং লাস্টেরটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। একইভাবে আসো 8 লিখলাম, এরপরে আছে 3 এবং 4, তার উপর পুনঃপুনিক আছে। তাহলে এই 3 4 যে সংখ্যার উপর পুনঃপুনিক থাকে আমরা জানি সেই সংখ্যাটা যত খুশি ততবার লিখতে পারি, যত খুশি ততবার, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা লিখতে পারি। তাহলে 3 টা লিখছি, 3 এর উপর পুনঃপুনিক আছে, 4 এর উপর পুনঃপুনিক আছে, তাহলে 3 4 লিখলাম। একইভাবে আবার 3 4 লিখলাম, একইভাবে আবার 3 4 লিখলাম, ঠিক আছে। কারণ 3 4 দুটোটা সংখ্যার উপর পুনঃপুনিক ছিল, তাহলে 3 4 3 4 3 4 সব সময় হবে। একইভাবে তারপরে আসো 6.2 4 এবং 5, তাহলে এই তিনটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, তাহলে এই তিনটা সংখ্যাই বারবার আসবে। তার মানে 2 4 5 আবার আসে 2 4 5। তাহলে এখন পুনঃপুনিক হবে ফার্স্টের সংখ্যা এবং লাস্টের সংখ্যার উপর। তাহলে ফার্স্টের সংখ্যা এবং লাস্টের সংখ্যা, একইভাবে উপরে ফার্স্টের সংখ্যা এবং লাস্টের সংখ্যা। তাহলে এটি হচ্ছে কি দেখো, এখন দেখো এখানে 6টা সংখ্যার উপর পুনঃপুনিক, এখানেও 6টা সংখ্যার উপর পুনঃপুনিক, এখানেও 6টা সংখ্যার উপর পুনঃপুনিক। তার মানে কি সর্বদা পুনঃপুনিকের সংখ্যা সমান আসছে। এটা হচ্ছে আবৃত অংশের অঙ্কের সংখ্যা সমান। একইভাবে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা এখানে নাই,
এটাও সমান। এরপরে দশমিক বিন্দুর আগে এটা কম বেশি যা থাকবে তাই বসবে। তো আমরা আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। তো এরপরে আসো আরেকটা অঙ্কের সমাধান করে দিচ্ছি। এটার বেলায় আসো, হ্যাঁ এরপরে আসো এই আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করার প্রক্রিয়া অথবা বিয়োগ করার প্রক্রিয়া আমরা একটু শিখব। তো ওইখান থেকে আমরা আরো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এই পর্যন্ত বুঝছো। এবার আবৃত দশমিক ভগ্নাংশের একটা যোগ অঙ্ক করি, যে কোনো একটা যোগ অঙ্ক করি। এই যোগটা করলে হয়তোবা তার মধ্যে যদি আরো কোনো সমস্যা থাকে সব সমস্যাই সমাধান করা যাবে। তো দেখো এখানে অনুশীলনীতে কিছু সমস্যা আছে, এটা করা যেতে পারে। অথবা অনুশীলনীটি করা যায়, অনুশীলনীটি ছোট ছোট অংশ, এটা হয়তো বা নিচে থেকে পারবা। আসো একটা বড় গাণিতিক সমস্যার সমাধান করি এবং ওইটা থেকে সমাধান দিই। আমি নিজের থেকে নিজের মতো করে একটা জিনিস শিখাবো। আমি আশাবাদী যে তোমরা সবাই এই প্রক্রিয়া অবলম্বন করলে সবগুলো সমস্যাই সমাধান করতে পারবা। তো দেখো কাজের একটা অংশ দেওয়া আছে, কাজ পেজ নাম্বার 13, কাজের খ নাম্বার একটা অংশ দেওয়া আছে। খ নাম্বার অংশটা খেয়াল করো। কাজ পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? 13। কাজের কত নাম্বার? খ নাম্বার। খেয়াল করো এগুলো কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে এখানে খ নাম্বারে কয়টা অংশ দেওয়া আছে? 3টা অংশ দেওয়া আছে। তাহলে 3টা অংশ আমরা নিচে পরপর লিখে দেব, নিচে লিখে দেব। তাহলে দেখো প্রথম অংশটা দেওয়া আছে তোমার 1.34 পুরো, 3 4 5 এই 5 এর উপর পুরো। এরপরে আসো 0.31 5 7 6 পুরো, 5 7 6 পুরো, 5 পুরো। আচ্ছা হ্যাঁ 0.31 5 7 6 পুরো। এরপরে আসো আরেকটা আসছে 8.05678 পুরো। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে প্রশ্নটার মধ্যে যে অংশগুলো দেওয়া ছিল, অংশগুলো পাশাপাশি দেওয়া ছিল, আমরা কি করছি একটা পর লিখে নিছি। তো এখন খেয়াল করো এটাকে কিভাবে প্রাথমিক অবস্থায় আমাদের কাজ হচ্ছে কি এখানে আবৃত অংশটা দেওয়া আছে কিন্তু এরা সদৃশ দেওয়া আছে কিনা, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আছে কিনা প্রাথমিক অবস্থায় আমাদের কাজ হচ্ছে কি সেটা আইডেন্টিফাই করা। তাহলে সদৃশ কোনটা? এটার মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, এটার মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, এটার মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বদা সমান হবে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বদা সমান হবে। তাইলে এটা হবে কি সদৃশ। তাহলে এখন খেয়াল করো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কত? 3। দ্যাট মিন্স এখানে এটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে নাই। সময় কত বলছে? হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি একটা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটাকে প্রথম অবস্থায় কি করতে হবে? সদৃশ করতে হবে। তাহলে এখানে খেয়াল করো প্রথমটার মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কত? 2। এটার মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কত? 2। এরপর এটার মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কত? 3। তাহলে এটার ক্ষেত্রে কাজটা হচ্ছে কি সবচেয়ে বেশি সংখ্যক বার যেটা থাকে সেটাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি সংখ্যক বার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 3, তার মানে তিনটা অংশের মধ্যেই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 3। এরপর আসো আবৃতের মধ্যে
দুইটার মধ্যে এই প্রথমটার মধ্যে 1 ডিজিট 1 ঘর, দ্বিতীয়টার মধ্যে হচ্ছে কত 3 ঘর, দ্বিতীয়টার মধ্যে 3 ঘর, এই দ্বিতীয়টার মধ্যে হচ্ছে কত 2 ঘর। হ্যাঁ, তাহলে এই 1 ঘর 3 ঘর 2 ঘর 1 2 3 এই সংখ্যাটার লসাগু হচ্ছে কত, এত এর লসাগু হচ্ছে কত 6। তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6 ঘর। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 3 ঘর, আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কত 6 ঘর। তাহলে 3 ঘর আর 6 ঘর মোট হচ্ছে কত 9 ঘর। তাহলে এই তিনটা অংশ যোগ করার জন্য আমাদেরকে টোটাল গড় নিতে হবে কত 9 গড়। তবে যেহেতু হাতের একটা ফাংশন থাকে, যোগ বিয়োগ করার সময় আমাদের হাতের ক্যালকুলেশন থাকে, তাহলে সেই হাতের ক্যালকুলেশনের জন্য আমরা নিব 1 গড়। তাহলে মোট হবে কত, আমরা মোট 10 গড় নিব 10 মিনিট বিন্দুর পরে। তো আমরা আসো কিভাবে 10 গড় নেয় 10 গড় নেওয়া যায় নিয়ে নিই। তাহলে প্রথমে নিলাম কত 1, এরপর আছে কত 3, এরপর আছে 4। যেহেতু এটা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা তাহলে এটা নিয়ে নিলাম। এরপর আছে যে গুণগুণিক আছে 5 এর উপর, তাহলে এই গুণগুণিকটা বারবার নিতে পারবো। তাহলে মোট নিতে হবে 10 গড়। তাহলে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড় 8 গড় 9 গড় এই যে 10 গড়। তবে এই 10 গড়টা একটু হাইট করে আলাদা রাখি, এটাকে একটু আলাদা রাখি আমরা, এটা আমরা হাতের জন্য ব্যবহার করব, সুতরাং এটা আলাদা একটু সেবল দিয়া রেখে দিলাম। একইভাবে আসলে এটার মধ্যে আসলে কত 0.31, এরপর আসছে কত 5 7 6। তাহলে অনুকরণিক আছে কার উপর 5 এর উপর 7 এর উপর 6 এর উপর, তাহলে 5 7 6 এটাই বারবার হবে। তাহলে এখানে আসে আবার 5 7 6 5 7, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড় 8 গড় 9 গড় 10 গড়। তাহলে এটা আলাদা রাখতেছি কি লিগা, এটা হবে আমাদের হাতের জন্য ক্যালকুলেশন, এটা আলাদা রাখবো। একইভাবে এটা সব বেশি কত 8.05, এরপর কত 6, তাহলে গুণগুণিক আছে কত 7 8, তাহলে বারবার হবে কত 7 8 7 8 7 8 7। একটু খেয়াল করি এবার, তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে সর্বোচ্চ কত 3 গড়। তাহলে প্রথম 3 গড় বাদ, 1 গড় 2 গড় 3 গড় বাদ দিয়া, তারপরে হচ্ছে গুণগুণিক চিহ্ন 1 গড় 2 গড় 3 গড় বাদ দিয়া, তারপরে হচ্ছে গুণগুণিক চিহ্ন 1 গড় 2 গড় 3 গড় বাদ দিয়া, তারপরে হচ্ছে কি গুণগুণিক চিহ্ন। খেয়াল করো দশমিক বিন্দুর পরে তিনটা অংশের মধ্যে অনাবৃত্তের অঙ্ক সংখ্যা সর্বদা 3 গড়। 1 গড় আবৃত অংশ হবে কত 6 গড়। তাহলে 1 2 3 4 5 6 এই 6 গড়, 1 2 3 4 5 6 এই হচ্ছে কত 6 গড়, 1 2 3 4 5 6 এই হচ্ছে কত 6 গড়। তাহলে আমরা এখন এটা কি করব, যোগ করব। আসো আমরা যোগের ক্যালকুলেশন করি। আমরা এটাকে যোগ করি। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা যোগ করতে হয় সবসময় ডান পাশ থেকে, আমরা ডান পাশ থেকে আগে লেখা শুরু করি। খেয়াল করো এখানে 7, এখানে 7 প্লাস 7 7 যোগ করলে কত হয়, সাথে হলো 14, 14 এর সাথে 5 যোগ করলে আসে কত 19, 19 এর হচ্ছে কত 9, হাতে আছে কত 1। এই হাতের 1 এর জন্য আমরা এই ক্যালকুলেশনটা এভাবে করছি। যদি হাতে না থাকতো তাহলে এটা লেখলে যে কথা ছিল, না লিখলে একই কথা ছিল। এই হাতে আছে কিনা এটা তো আমরা প্রাথমিক অবস্থায় জানি না, যার জন্য আমরা এটাকে এইভাবে লিখে নিছি। তো আসো হাতে দেখ, তাহলে এখানে 5 এ 5 এ যোগ করলে 10, 10 এর সাথে 8 যোগ করলে কত আসে 18, আর হাতে রেখে 19, 19 এ 9 এই যে 9 গুণগুণিক, কিন্তু এটা তখন আর না লিখলেও সারে, কারণ এটা হাতের জন্য ব্যবহার করছি। এটার হাতের একটা এর সাথে পূর্বে নিয়ে নিছি। ওকে, তারপরে আসো 19 এর 9 হাতে আছে 1, তাহলে হাতের 1 এর সাথে 8, 8 এর আছে 14, 14 এর পাশে 19, 19 এর 9
হাতে আছে কত 1 তাহলে 8 আর 1 9 9 আর 7 16 16 আর 5 21 21 এর 1 হাতে আছে কত 2 তাহলে হাতে 2 7 আর এসে হাতে আর 2 9 9 5 14 14 আর 5 19 19 এর 9 হাতে আছে কত 1 তাহলে 8 আর 1 9 9 এর আছে 15 15 আর 5 20 20 এর কত 0 হাতে আছে 2 2 এ আর 7 এ 9 এটাছে 9 এর সাথে 16 16 আর 5 21 21 এর 1 তাহলে এটা যেহেতু পূর্ণগুণিক আছে তাহলে এই সংখ্যাটার উপর পূর্ণগুণিক হবে এরপর আসো 21 এর 1 দিলাম হাতে আছে কত 2 2 এর আছে 8 8 এর 5 13 13 আর আছে কত 5 এ 18 এর 8 হাতে আছে কত 1 তাহলে 1 এ আর 5 এ 6 6 কে 7 7 এ আর 4 এ কত 7 এ 11 11 এর 1 হাতে আছে 1 1 এর 0 1 1 আর 3 এ 4 4 এ 3 এ 7 7 এ 7 এরপরে দশমিক হাতে নাই 8 এ আর 0 যোগ করলে 8 তার সাথে 1 যোগ করলে হয় কত 9 তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল সুতরাং নির্ণয় যোগফল কত আসছে 9.718 এরপর আসছে কত 1 পূরক এরপরে আসছে কত 09199 পূরক তাহলে এখন দেখো দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে 3 গড় আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 6 গড় আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি তাহলে এই একই প্রক্রিয়ার সাহায্যে যোগ করলাম বাকি যে গাণিতিক সমস্যাগুলো আছে 14 নম্বরে সবগুলা সমস্যা আশা করি আমরা একই প্রক্রিয়ায় করতে পারবো 14 নম্বর 15 নম্বরে সরি 15 নম্বর অঙ্কের মধ্যে এই যোগ করার কথা বলা আছে 15 নম্বরে যে সমস্যাগুলো আছে আশা করি ওইগুলো আরো প্রক্রিয়া ছোট ওইগুলো পারবো একই প্রক্রিয়ার সাহায্যে একই সিস্টেমের সাহায্যে আমরা বিয়োগ করতে পারি একটা থেকে আরেকটা এই তোমার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে একটা থেকে আরেকটা বিয়োগ করব যে প্রক্রিয়া আমরা যোগ করছি ঠিক একই প্রক্রিয়ায় এটা থেকে এটা এইভাবে বিয়োগ করব ছোট ক্লাসে যেভাবে বিয়োগ করে আসছো ঠিক এইভাবে এটাও বিয়োগ করবা আশা করি এখানকার 13 নম্বর এবং 14 নম্বর এবং 15 নম্বর 16 নম্বর সবগুলো সমস্যার সমাধান করা সম্ভব তারপরও আমি যেহেতু আজকে 15 নম্বরটা করছি তাহলে 15 নম্বরের বাকি সমস্যাগুলো সমাধান করবা শিখবা এরপরে আমরা 16 নম্বরটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবা সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ